উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি খেলতে আতলেতিকোর মাঠে শুধু জিতলেই হবে না, বার্সেলোনাকে মেলাতে হবে গোলের হিসাব। অ্যানফিল্ডে পিএসজির বিপক্ষে একই সমীকরণ লিভারপুলেরও। হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলা নিয়ে বৈশাখী উৎসবে প্রাণের মেলা আসছে। বৈশাখে ৬৪ জেলায় উৎসব আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। মাঠে খেলা নেই, বন্ধ হয়ে যেতে বসেছে নীলফামারীর লোকাল ক্লাবগুলো। নিয়মিত লিগ আয়োজনে সরকারের সহযোগিতা চান সংগঠকরা। ওয়েলকাম টু স্টার প্লে এবং একই সাথে নববর্ষের শুভেচ্ছা সবাইকে। সাথে আছি আমি রায়না জারিন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজকের রাতটা কি শুধুই ফুটবল, নাকি লেখা হতে পারে প্রত্যাবর্তনের এক অনন্য গল্প, অথবা স্বপ্ন ভাঙার বিষাদ? আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেট্রোপলিতানোতে শুধু জিতলেই হবে না, অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে হবে বার্সেলোনাকে। কাতালানদের মতো সেমিফাইনালের সেম হিসাবটা লিভারপুলেরও। খেলাটা অ্যানফিল্ডে বলেই পিএসজির বিপক্ষে একটা জাদুর রাতের অপেক্ষায় অলরেড ফ্যানরা। রেমন্তাদার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখন ভরসার নাম লামিন ইয়ামাল। স্প্যানিশ রাজধানীতে রাতে আগুন ঝরবে, কারণ বাঁচা মরার লড়াইয়ে নামছে বার্সেলোনা। প্রতিপক্ষ সবসময়ের চ্যালেঞ্জিং আতলেতিকো মাদ্রিদ। প্রথম লেগে ক্যাম্প নিউতে 10 জনের বার্সাকে 2-0 গোলে হারিয়ে দিয়েগো সিমিওনের দল এক পা দিয়ে রেখেছে সেমিফাইনালে। সাথে আবার আতলেতিকোর বাসে ভক্তদের হামলা চালানোর অপবাদও জুটেছে তাদের কপালে। তবে কাতালানরা কি এত সহজেই হার মানবে? হানসি ফ্লিকের দল জানে একটা গোলই বদলে দিতে পারে পুরো ম্যাচ, আর একটা মুহূর্তই লিখতে পারে ইতিহাস। কিন্তু সমস্যা একটাই, ওয়ান্ডা মেট্রোপলিতানো। এই মাঠে আতলেতিকো মানেই দুর্ভেদ্য দুর্গ। চলতি মৌসুমে মাত্র এক ম্যাচে ঘরের মাঠে গোল করতে ব্যর্থ হয়েছে তারা। রিয়াল বেটিসের বিপক্ষে 1-0 গোলের হার। তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে, বার্সা কি পারবে অসম্ভবকে সম্ভব করতে? এবার ইংল্যান্ড অ্যানফিল্ড, যেখানে অলৌকিক ঘটনাও বাস্তব হয়ে যায়। সেই মাঠেই আজ নতুন গল্প লিখতে চায় লিভারপুল। সামনে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। প্রথম লেগে 2-0 গোলের হার, আর সেই হারটা আরও বড় হতে পারত। আর্নে স্লটের পরিকল্পনা কাজে লাগেনি, আর বেঞ্চে বসে সব দেখেছেন মোহামেদ সালাহ। তবে অ্যানফিল্ড মানেই অন্য এক জাদু। ইপিএলের সবশেষ ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে জয়, দর্শকদের গর্জন আর তরুণদের আত্মবিশ্বাস, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক বিস্ফোরক রাত। কিন্তু বিপরীতে দাঁড়িয়ে থাকা দলটা লুইস এনরিখের পিএসজি, যারা জানে আর এক ধাপে গুলেই সেমিফাইনাল। গত মৌসুমেও অ্যানফিল্ডে 1-0 গোলে জিতেছিল পিএসজি, পরে টাইব্রেকারে জয় নিশ্চিত হয়। এবারও দ্বিতীয় লেগে একই ব্যবধানে হারলেও সেমিফাইনালে উঠতে পারবে দলটা, যেখানে প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখ। তানজিম ঐশিম, স্টার নিউজ। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশ তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। 1970 এবং 1986 সালের পর এবারেও আমেরিকা আর কানাডার সাথে হোস্ট হচ্ছে মেক্সিকো। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পুরো একটা মহাদেশ জুড়ে প্রথমবারের মতো একই সাথে 3টি দেশ নিয়ে হতে যাচ্ছে এবারের আসর। তবে এই যৌথ আয়োজনেও আলাদা মেক্সিকো, কারণ এর আগে কোনো দেশ 3বার বিশ্বকাপ আয়োজন করেনি। মেক্সিকোর বিশ্বকাপ ইতিহাস মানেই অবিস্মরণীয় সব মুহূর্ত। 1970 সালে বিশ্ব দেখেছিল পেলের জাদু, যেখানে ব্রাজিল জিতে নেয় তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা ঐতিহাসিক স্তাদিও আজতেকা স্টেডিয়ামে। এর 16 বছর পর 1986 সালে দিয়েগো মারাদোনা পুরো টুর্নামেন্টকে নিজের করে নেন। হ্যান্ড অফ গড থেকে শুরু করে ইতিহাসের অন্যতম সেরা গোল সবই হয়েছিল মেক্সিকোর মাটিতে। আর 2026-এ এসে স্পেশাল কিছু হবে না তা কি হয়? প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপে অংশ নেবে 48টা দল। বাড়বে ম্যাচের সংখ্যা, বাড়বে প্রতিযোগিতা, আর সুযোগ পাবে নতুন নতুন দেশ। সমর্থকদের জন্য অপেক্ষা করছে এক ভিন্ন মাত্রার বিশ্বকাপ। নর্থ আমেরিকা জুড়ে ম্যাচ আয়োজন হলেও মেক্সিকো থাকবে কেন্দ্রবিন্দুতে।
ঐতিহাসিক স্তাদিও আজতেকা আবারও হতে যাচ্ছে প্রধান আকর্ষণ। সব ঠিক থাকলে এটিই হবে ইতিহাসের প্রথম স্টেডিয়াম যেখানে 3টি ভিন্ন বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে, 1970, 1986 এবং 2026। 2026 বিশ্বকাপ বদলে দেবে বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা। মেক্সিকো, আমেরিকা এবং কানাডা, এই 3 দেশের ভিন্ন সংস্কৃতি, আবহাওয়া আর ফুটবলের ঐতিহ্য একসাথে তৈরি করবে এক অনন্য আয়োজন। প্রস্তুতি চলছে জোর কদমে, আর উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে। ডায়না জারিন, স্টার নিউজ। গ্রামীণ খেলাধুলাকে বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় করতে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বাংলা নববর্ষ 1433 কিউট বৈশাখী ক্রীড়া উৎসবের উদ্বোধন করে কথা বলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আরও জানান, আগামী বৈশাখ থেকে 64 জেলায় এমন ক্রীড়া উৎসব আয়োজন করতে চায় সরকার। এবারের উৎসবে বৌচি, হাডুডু, আর্চারি, লাঠি খেলা, সাপ খেলার মতো গ্রামীণ সব খেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে রাজধানী ঢাকার বাইরে থেকেও ক্রীড়াবিদরা অংশ নিয়েছে। একই সাথে গ্রামীণ খাবারের আয়োজন আছে অনুষ্ঠানে। নতুন প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্যের সাথে পরিচিত করতেই এমন আয়োজন বলে জানিয়েছেন এই উৎসবের আয়োজক কমিটির আহ্বায়ক, এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলাকে উদযাপন করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে পল্টনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, কেমন দেখতে পাচ্ছেন ওখানকার অবস্থা, জানাবেন। ডায়না, যেমনটি বলছিলেন যে ক্রীড়া উৎসব, কিউট বৈশাখী ক্রীড়া উৎসব 1433, এবং আজকের এই আয়োজনটা কিন্তু সত্যি মনোমুগ্ধকর একটা আয়োজন ছিল। এই মুহূর্তে মধ্যবিরতি চলছে, মধ্যাহ্ন ভোজের বিরতি। এর আগে বেশ কিছু ক্রীড়া ইভেন্ট হয়ে গেছে, যেখানে উপস্থিত ছিলেন মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ব্যক্তিত্বরা, অর্থাৎ সংগঠক, খেলোয়াড় বা অভিভাবকরা। এবং তাদের উপস্থিতিতে এখানে যে খেলাগুলো হয়েছে, মোট 10টি ডিসিপ্লিনের খেলা হয়েছে, যার মধ্যে জাতীয় খেলা কাবাডি বা হাডুডু ছিল, যার মধ্যে ছিল বলি খেলা, লাঠি খেলা, ভলিবল থেকে শুরু করে খোখো, এবং সবশেষ আর্চারি দিয়ে কিন্তু আজকের এই উৎসবটার মধ্যাহ্ন বিরতিতে গেছে। এবং আপনি জানেন যে বাংলাদেশের যে গ্রামীণ উৎসব বা গ্রামীণ খেলাগুলো, বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার যে ঐতিহ্য, যে ইতিহাস রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিকে এই প্রজন্মের মানুষের কাছে, এই প্রজন্মের শিশু কিশোরদের কাছে তুলে ধরার জন্য একটা বড় প্রয়াস। এবং এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে কিন্তু গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যকে বিশ্ব মাঝে তুলে ধরার একটা প্রয়াস। এবং সেই চেষ্টায় যে আয়োজন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনে যে আয়োজনটা করা হয়েছে, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, তার একান্ত ব্যক্তিগত চেষ্টায় এবং মন্ত্রণালয়ের ইচ্ছায় কিন্তু এই আয়োজনটা হয়েছে। এবং সেখানে কিন্তু ওতপ্রোতভাবে অংশ নিয়েছেন প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, ক্রীড়াঙ্গনের সকলে, তার বাইরেও অসংখ্য দর্শক এসেছেন যারা উপভোগ করেছেন এই খেলাটি। এই খেলার উৎসবটা উপভোগ করতে এসে, আমরাও দেখতে এসে, আমরাও যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে গ্রামীণ এই খেলাগুলোকে কিন্তু হারিয়ে যেতে বসেছে। এবং সেই খেলাগুলোকে তুলে রাখার জন্য, এই খেলাগুলোকে সকলের কাছে চলমান রাখার জন্য কিন্তু উদ্যোগ নিতে হবে। এবং সেই উদ্যোগটা নেওয়ার কথা বলেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, বলেছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব, এবং আয়োজক কমিটির যিনি সভাপতি আহ্বায়ক, তিনিও কিন্তু এই কথাগুলি বলেছেন। এবং যারা আয়োজক, যারা ক্রীড়া অংশ নিয়েছেন, তারাও কিন্তু একই কথা বলেছেন। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই খেলায়, এই উৎসবে যোগ দিতে এসেছেন মানুষ, যারা এসেছিলেন তারা কিন্তু সকলেই অত্যন্ত স্বস্তি বোধ করছেন এবং আনন্দ প্রকাশ করেছেন এই উৎসবে অংশ নিতে পেরে। এবং আমরাও মনে করছি এই খেলার মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য পৌঁছে যাবে বিশ্ব মাঝে। ডায়না। মুশফিক, ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে নববর্ষের শুভেচ্ছা। উত্তরাঞ্চল ফুটবলের মক্কা বলা হতো যে জেলাকে, সেখানেই আজ হাহাকার। একটা সময় ছিল কানায় কানায় পূর্ণ থাকতো নীলফামারী জেলা স্টেডিয়ামের গ্যালারি। আন্তর্জাতিক ফুটবলের উন্মাদনায় কেঁপে উঠত এই জনপদ। আজ সেখানে শুধুই নিস্তব্ধতা। নিয়মিত টুর্নামেন্ট না থাকায় ঝিমিয়ে পড়েছে স্থানীয় ক্লাবগুলো। নীলফামারী থেকে পারভেজ রুবেলের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
সময়টা খুব বেশি দিন আগের নয়। 2018 সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ভেন্যু হিসেবে নীলফামারী ছিল দেশের ফুটবলের প্রাণকেন্দ্র, ছিল বসুন্ধরা কিংসের হোম ভেন্যু। অথচ সেই সোনালী অতীত যেন এখন রূপকথার গল্প। মাঠ আছে কিন্তু খেলা নেই। স্টেডিয়ামের ঘাস এখন গবাদি পশুর দখলে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার অবকাঠামো। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্টেডিয়ামটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প হিসেবে। ফলে নিরাপত্তার কারণে বন্ধ স্থানীয় খেলোয়াড়দের প্রবেশাধিকার। প্লেয়ারদের কিন্তু প্র্যাকটিস হচ্ছে, কিন্তু প্লেয়াররা যে খেলবে সেই সুযোগটা পাচ্ছে না। যখন সরকার পতন হলো তারপর থেকে আমরা স্টেডিয়ামে প্র্যাকটিস করার কোনো সুযোগ পাই না। জেলা পর্যায়ে ফুটবল লিগ কিংবা নিয়মিত টুর্নামেন্ট না থাকায় ঝিমিয়ে পড়েছে স্থানীয় ক্লাবগুলোও। নীলফামারীর ফুটবলে এখন দীর্ঘমেয়াদী স্থবিরতার ছাপ। এখানকার প্রত্যন্ত গ্রাম থেকেই উঠে এসেছেন অনূর্ধ্ব-20 সাফের লাল সবুজের জয়ের নায়ক চন্দন, কিংবা জাতীয় দলের ডাক পাওয়া দীপক রায়। জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুনের শুরুটাও এই মাটি থেকেই। প্রতিভার কমতি নেই এই জনপদে, কিন্তু নতুন মুন, দীপক কিংবা চন্দন তৈরির কারখানায় এখন যেন অদৃশ্য তালা ঝুলছে। টুর্নামেন্ট নাই, প্লেয়ার যে উঠবে, আমরা যে প্র্যাকটিস করব, ক্লাবগুলো যে খেলি, যে টাকা ইনকাম করব, তাহলে চাহিদা বাড়বে। যদি আমরা টাকা পাই, আমরা চাহিদা আমাদের বাড়বে, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে না। এমন কোনো যদি বিষয় থাকতো যে হ্যাঁ ঢাকার কোনো ক্লাব সদিচ্ছায় এখানে এসে আমাদের কাছ থেকে প্লেয়ার কালেকশন করতো, আমাদের এখানে তো প্লেয়ার নেই না, ওরা যে এখানে কিছু একাডেমি চালায় বা ওদের যে নিজস্ব পাইপলাইনের কিছু প্লেয়ার আছে তারা ওগুলোকে নিয়েই ব্যস্ত থাকে। বর্তমানে আমাদের নীলফামারীতে ফুটবল খেলোয়াড়রা আরও সুযোগ পাচ্ছে কম, একমাত্র একাডেমি কেন্দ্রিক নির্ভর হয়ে গেছে। আমাদের বিভিন্নভাবে লিগ টুর্নামেন্ট করা উচিত, যেটা ডিএসএ এবং ডিএফএ, আমাদের জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, এরা একটা ভালো সংগঠন তৈরি করে, ভালো সংগঠক তৈরি করে যদি বেশি বেশি করে লিগ টুর্নামেন্টের আয়োজন করা যায়, তাহলে দেখা যাচ্ছে আমাদের খেলোয়াড়রা যে নিয়মিত প্র্যাকটিস করছে তাহলে আরও বেশি প্রতিদ্বন্দ্বী হবে। মাঠের বর্তমান সংকট আর নিয়মিত লিগ আয়োজন নিয়ে কি ভাবছে জেলা ক্রীড়া সংস্থা? আমরা গত বছর যেমন জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট করেছিলাম, ব্যাপক জনপ্রিয় হয়েছিল, আপনারা জানেন এখানে হয়েছে। এবছরও আমরা এটা করব। পাশাপাশি আমাদের এই স্টেডিয়ামটা বাফুফের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ওরা যখন এই কার্যক্রমগুলো শুরু করবে এবং সরকারিভাবে যে বিভিন্ন সময়ে যে খেলাগুলোর আয়োজন করার জন্য বলা হচ্ছে বিভিন্ন জিনিস, সেগুলো কিন্তু আমরা রেগুলার করে আসছি। যে মাঠ থেকে একসময় জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ হতো, সেই নীলফামারী ফুটবল এখন খাদের কিনারায়। যথাযথ পৃষ্ঠপোষকতা আর নিয়মিত লিগ আয়োজন না করলে উত্তরবঙ্গের এই ফুটবল উর্বর ভূমি অচিরেই পরিণত হবে এক মরুভূমিতে। কর্তৃপক্ষ কি জাগবে, নাকি অবহেলার এই চাদরেই ঢাকা পড়বে আগামীর চন্দন দীপকরা? তানজিম ঐশী, স্টার নিউজ। এবারে চলে যেতে চাই নীলফামারীতে। নীলফামারীর ফুটবল অবকাঠামো নিয়ে বিস্তারিত জানতে সেখানে আছেন আমাদের সাবেক ফিফা রেফারি ও নীলফামারী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ভুবন মোহন তরফদার। ভুবন মোহন তরফদার, আপনাকে স্টার প্লেতে স্বাগত। নববর্ষের শুভেচ্ছা। জনাব তরফদার, আপনার কাছে জানতে চাই, খুব বেশি দিন আগের কথা নয়, 2018 সালে আসলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ভেন্যু হিসেবে নীলফামারী জেলা স্টেডিয়াম ব্যবহৃত হয়েছে এবং একই সাথে এটি বসুন্ধরা কিংসের হোম ভেন্যু ছিল। কিন্তু এখন মাঠ আছে, কিন্তু সেখানে খেলা নেই, সেখানে গবাদি পশুর দখলে অনেকটাই স্টেডিয়ামটা। তো রক্ষণাবেক্ষণের অভাবে একই সাথে কোটি টাকার অবকাঠামো নষ্ট হচ্ছে। এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান এবং এর থেকে পরিত্রাণের কি উপায় আছে? আমি ইতিমধ্যে বেশ কিছু মিডিয়াতে আমি কথাগুলো বলেছি। নীলফামারী ক্রীড়াঙ্গনটা হলো একটা প্রাণ, আমাদের খেলোয়াড়ের একটা প্রাণ। এখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়েছে। তা বিগত বেশ কিছুদিন থেকে কিন্তু আমাদের এই খেলার ধারাবাহিকতা অনেকটা শূন্যতায় পরিণত হয়েছে। খেলোয়াড় কিন্তু প্র্যাকটিস করছে, আমাদের যেমন নীলফামারী ফুটবল একাডেমি রয়েছে, আরো কিছু একাডেমি রয়েছে, ক্রিকেট একাডেমি রয়েছে। তারা নিতান্তই সবসময় প্র্যাকটিস করছে, কিন্তু প্র্যাকটিস করে কি হবে? তাদের যে মঞ্চ লাগবে খেলার পারফরমেন্স শো করার, সেই মঞ্চটার সুযোগ তারা পাচ্ছে না। তা আমাদের নীলফামারীতে বেশ অনেকদিন হচ্ছে শৃঙ্খলা দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অনেকদিন থেকে আমাদের স্টেডিয়ামটা তারা ওখানে কার্যক্রম ব্যবহার করছে। সে কারণে আমাদের যারা খেলোয়াড় থেকে আরম্ভ করে অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষেধ। যে কারণে আমাদের কিন্তু একটাই মাত্র মাঠ, সেটা নীলফামারীতে হাই স্কুল মাঠে। এই একটা হাই স্কুল মাঠে আমাদের বড় টুর্নামেন্ট বা লিগ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব না। ওটা আমাদের স্টেডিয়ামটা ওয়েল ডেকোরেটেড, ওয়েল সেফটি সকলের জন্য। তা আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব
আমাদের এই স্টেডিয়ামটাকে উন্মুক্ত করে খেলাধুলা করে মাঠমুখী করার জন্য, আর খেলোয়াড়দের মঞ্চে যাতে তৈরি হয় সেই জন্য বেশি বেশি পরিমাণ লিগ এবং টুর্নামেন্টের আয়োজন করে। ইতিপূর্বে কিন্তু আমাদের অনেকগুলো টুর্নামেন্ট হয়েছিল, মার্কেন্টাইল ব্যাংক, জেলা প্রশাসক গোল্ড কাপ, বিভিন্ন ধরনের অনেক টুর্নামেন্ট হয়েছিল। এছাড়াও লিগ কিন্তু প্রতিনিয়ত হয়েছিল। এখন কিন্তু সেইটা একদম স্থবির হয়ে আছে। আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব খেলাধুলার প্রাণটাকে ফিরিয়ে আনতে লিগ এবং টুর্নামেন্টের ব্যবস্থা করার চেষ্টা অব্যাহত রাখা। জি, ধন্যবাদ আপনাকে। জাতীয় দলের হেড কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। এ পর্যন্ত কয়টি সিভি জমা পড়েছে ফুটবল ফেডারেশনে? হামজা শমীদের দায়িত্ব নেয়ার ব্যাপারে কারা আগ্রহ দেখাচ্ছেন? শোনা যাচ্ছে এই তালিকায় রয়েছেন হাই প্রোফাইল জার্মান কোচ আন্তোয়ান হে। বাংলাদেশের অন্যতম সেরা কোচ জুলফিকার মাহমুদ মিন্টুও আবেদন করেছেন। রহমান পেয়ারের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলার দাবি করেছেন হামজা শমীদদের কোচ হিসেবে পছন্দের প্রার্থীদের জন্য তদবির করা হচ্ছে। প্রশ্ন হলো, ওরা কারা? অবশ্যই আমি এটি বিবেচনা করব, কিন্তু যদুমধুর মতো প্রত্যেক সদস্যই বিভিন্ন কারণে তাদের পছন্দের প্রার্থীদের জন্য তদবির করছে। তারা জানে আমি কোথায় আছি। হাভিয়ের কাবরেরার বিদায় ঘণ্টা বেজে গেছে। এপ্রিলেই স্প্যানিশ কোচের মেয়াদ শেষ হচ্ছে। তিনি যদি আবার এই পদে আসীন হতে চান তবে সিভি জমা দিয়ে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। তার স্বেচ্ছাচারিতার ব্যাপারে মুখ খুলতে শুরু করেছেন ফুটবলাররা। কোচের হয়তোবা একটা কারণে হয়তো আমার ডাকতেছে না। ওই কারণটা হলো আমি একটা ম্যাচে খেলাই আমি মন খারাপ করছিলাম, হয়তো কোচের সাথে কথা বলি না, কোচ আমার সাথে কথা বল নাই, এখান থেকে কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। তো এই জিনিসটা আসলে প্রফেশনাল হিসাব করলে এটা হয়, কিন্তু এটা তো ধরে না দুইজনের মধ্যে ভেদাভেদ না। এখানে যদি এটা আমরা ডিসকাস করতাম তাহলে দিন শেষে দেশের জন্য লাভবান হয়তো আমি মনে করি। জামালদের কোচ হতে বাফুফেতে আবেদন করেছেন জুলফিকার মাহমুদ মিন্টু। শুধু জাতীয় দল নয়, তিনি বয়স ভিত্তিক 17 ও 20 দলের জন্য আবেদন করেছেন। জাতীয় দলের জন্য প্রধান কোচ চেয়ে গত 9 এপ্রিল বিজ্ঞপ্তি দেয় বাফুফে। বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান কোচকে সিনিয়র জাতীয় দলের পাশাপাশি অলিম্পিক দল এবং অনূর্ধ্ব 23 দলের দায়িত্ব পালন করতে হবে। জার্মান কোচ আন্তোয়ান হে বাংলাদেশের জাতীয় দলের হেড কোচ পদে আবেদন করেছেন বলেও শোনা যাচ্ছে। তিনি মিয়ানমার, কেনিয়া, গাম্বিয়া, লাইবেরিয়া, লেসোথা এবং রুয়ান্ডা জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। রহমান পেয়ার, স্টার নিউজ। বোর্ডের দায়িত্ব নিয়ে ক্লাবগুলোকে মাঠে ফেরাচ্ছেন তামিম ইকবাল। আমিনুল ইসলামের বোর্ডকে অবৈধ দাবি করা ক্লাবগুলো এবার ফিরতে শুরু করেছে মাঠে। 4 মে থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। 18 ও 19 এপ্রিল হবে দলবদল, জানিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে। না খেলার কথা বললেও বিসিবির তালিকায় আছে লেজেন্ডস অব রূপগঞ্জের নাম। ক্লাবের অনাস্থা অভিযোগে একটা বোর্ডেরই পতন হয়ে গেল। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের বিদায়ে সবচেয়ে বড় ভূমিকা ঢাকার 48 ক্লাবের। সেটা বললে এতটুকু ভুল হবে না। অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে সেখানেই হাত দিয়েছেন তামিম ইকবাল, আর তাতেই মাঠমুখী ক্লাবগুলো। 4 মে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। ঘোষণা হয়ে গেছে দলবদলের তারিখও। 18 ও 19 তারিখ হবে দলবদল। সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে কার্যক্রম। ইতিমধ্যেই রিটেন আর ডিরেক্ট সাইনিংয়ে মনোযোগ দিয়েছে ক্লাবগুলো। সবশেষ আসরের চ্যাম্পিয়ন আবাহনী এবারও হান্নান সরকারের নেতৃত্বে গড়ছে শক্তিশালী দল। আগের স্কোয়াড থেকে দলে রেখে দিয়েছে মুসাদ্দেক সৈকত, নাজমুল শান্ত, জিসান আলম, মাহফুজ রাব্বি, মেহরাব হোসেন ও রাকিবুলকে। এছাড়াও দলে ভেড়াতে চেষ্টা করছে সৌম্য সরকার, খালেদ আহমেদ, ইকবাল হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমানকে। এছাড়াও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দলে আছে মাহমুদুল্লাহ রিয়াদ, আকবর আলী, শামীম পাটোয়ারি, আজিজুল হাকিম তামিম, আরিফুল ইসলাম, মেহেদি হাসান, আবু হায়দার রনি ও আলিস আল ইসলাম। এছাড়াও চ্যাম্পিয়ন রেস দিতে শক্তিশালী দল গড়েছে মোহামেডান। এখন পর্যন্ত পাওয়া আভাস বলছে এনামুল হক বিজয়, নাইম শেখ, পারভেজ ইমনকে কেন্দ্র করে দল সাজাচ্ছে মোহামেডান। এছাড়াও তাহিদ হৃদয়, আফিফ হোসেনরা আছে সাদা কালোদের ডেরায়। তবে শঙ্কার জায়গা লেজেন্ডস অফ রূপগঞ্জ নিয়ে। স্টার প্লেকে জানিয়েছিল এবার দল করবে না তারা। তবে বিসিবির মেইলে 12 ক্লাবের তালিকায় আছে ক্লাবটির নাম। মাঠে খেলা গড়ালে মাঠের বাইরের খেলা কমে যাবে, এই প্রত্যাশা সবারই। মামুনুর রশিদ, স্টার নিউজ।
দর্শক, খেলাও থামবে না, খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক দুপুর 1:30-এ। টিল দেন স্টে উইথ স্টার প্লে।